নমস্কার বন্ধুরা, আমি আজকে ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবীর নেক্সট যে পৃথিবী যে গোলাকৃতি তার যে প্রমাণ, তার মধ্যে সেকেন্ড যে নভশ্চয়দের প্রত্যক্ষ দর্শন সেটা নিয়ে আলোচনা করব। মহাকাশ থেকে পৃথিবীর পর্যবেক্ষণ হলো সুনির্দিষ্ট এবং সাম্প্রতিকময় প্রমাণ। 1961 সালে ইউরি গ্যাগরিন থেকে শুরু করে প্রথম চন্দ্র বিজয়ী নীল আর্মস্ট্রং, এডউইন অ্যালড্রিন এবং 1984 সালে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা এবং অতি সম্প্রতি 2012 সালে ভারতীয় ঐতিহ্যবাহক আমেরিকান বিজ্ঞানী সুনিতা উইলিয়ামসের প্রমুখ মহাকাশচারীগণ পৃথিবীর গোলাকার আকৃতির সাক্ষী। পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা তাদের তোলা ছবি থেকে স্পষ্ট হয়েছে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা তো সবাই জানে যে এটি আকৃতি কিন্তু গোল। তারপরে মহাকাশচারীদের বিভিন্ন মতানুসারে কেউ কেউ আবার ফটোগ্রাফি বিশ্লেষক অসংখ্য গবেষণায় দেখেছেন পৃথিবীর আকৃতি গোলাকার হলেও এটি একটি পূর্ণ গোলক নয়। পৃথিবীর উত্তর দক্ষিণে মেরু সামান্য সংকুচিত এবং কেন্দ্র নিরক্ষীয় অঞ্চলে কিছুটা প্রসারিত এবং পৃথিবীর এই আকারের সাথে গোলকের মিল রয়েছে এবং পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো পৃথিবীর আকার হওয়ার প্রমাণ। একটি বৃত্তের ব্যাস দীর্ঘ তার সমস্ত বিন্দুর দৈর্ঘ্যের সমান হয়, কিন্তু নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত হয়? 12,757 কিলোমিটার। মেরু ব্যাসের দৈর্ঘ্য হবে 12,714 কিলোমিটার। অর্থাৎ নিরক্ষীয় ব্যাস পৃথিবীর মেরু ব্যাসের চেয়ে 43 কিলোমিটার বড়। এটি প্রমাণ করে যে পৃথিবীর আকার পুরোপুরি গোলাকার নয়। উত্তর ও দক্ষিণ মেরুতে সামান্য সংকুচিত, নিরক্ষীয় অঞ্চলটা কিছুটা স্ফীত। আমরা গ্লোবের থেকে দেখতে পারি যে একটি বৃত্তের ব্যাস কি বলা হয়েছে, এই পৃথিবীতে কি হয়েছে, এই উত্তরাংশ এবং দক্ষিণ অংশটা কিন্তু কিছুটা চ্যাপ্টা, আর মাঝখানের যে নিরক্ষীয় রেখার যেটা মিডিল একদম রেখাটা, এই রেখাটার দিকটা কি একটু স্ফীত। তাই এটার আকৃতি অভিগত গোলকের মতন পুরো গোল নয়। তারপরের লাইন কি আছে? পৃথিবীর আকার অভিগত গোলকের মতোই বলেই মেরু অঞ্চলটি নিরক্ষীয় অঞ্চলের চেয়ে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি। ফলে মেরু অঞ্চলের পৃথিবীর আকর্ষণ বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয়। দেখো, এই আকৃতির জন্য কি হয়, একটা অভিগত গোলকের মধ্যে আছে বলে মেরু অঞ্চল কোনটা? এই ওপরের দিকটা আর নিচের দিকটা, এই দুটো অঞ্চলে কিন্তু পৃথিবীর কি কেন্দ্রের কাছে। কেন্দ্র কোনটা? মানে একদম মিডিল পয়েন্ট। এই অংশ আর এই অংশ যদি আমি একটা ভেতরে যদি একটা কোনো কিছু প্রবেশ করাই, একদম যেটা নাকি উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে বেরোবে, সেখানে কি বলে কেন্দ্র, ভেতরটা। এই কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত কেউ যেতে পারেনি। আমেরিকা, রাশিয়ারা অনেক চেষ্টা করেছিল, আমেরিকাও চেষ্টা করেছে, কিন্তু এই একদম ভূকেন্দ্রে কিন্তু পৃথিবীর কেউই পৌঁছাতে পারেনি এখনো পর্যন্ত। আর এই যে দুটো অঞ্চলে কি বস্তুর ওজন কিন্তু কম, আর নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ভুল বললাম, মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কম। মানে এখানে মাধ্যাকর্ষণ শক্তিটা যত না থাকে, এখানে কিন্তু বেশি থাকবে। তারপর 3 নম্বরে কি আছে, যে 1671 সালে ফরাসি বিজ্ঞানী জন রিচার্ড দক্ষিণ আমেরিকায় কেউইন দ্বীপে 0 অক্ষাংশ প্রদর্শন করেন এবং উল্লেখ করেন যে প্যারিসে তার 1.5 মিটার দোলকযুক্ত ঘড়ি 49 উত্তর অক্ষাংশ প্রদত্ত সময়ের চেয়ে 2 মিনিট 33 সেকেন্ড ধীর ছিল। ঘড়িটি দোলকের তারপর 1/4
ইঞ্চি ছোট করেছিলেন কি সঠিক সময়ের জন্য? স্যার আইজ্যাক নিউটন 16 বছর পর মহাকর্ষ সূত্র থেকে এই ঘটনার সঠিক ব্যাখ্যার আবিষ্কার করেন। এই সূত্রটিতে বলেন যে একটি বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে থাকে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ তার ওপর কম প্রভাব ফেলে। কেউইন দ্বীপে নিরক্ষরেখার কাছে পৃথিবীর মাধ্যাকর্ষী শক্তির প্রভাব কম হয়, তাই ঘড়ির কাঁটা ধীর গতিতে চলে। এটি প্রমাণ করে যে পৃথিবী নিরক্ষীয় অঞ্চলে কিছুটা হলেও ফোলা। তাহলে বুঝতে পারলে যে কেউইন দ্বীপে কি পরীক্ষা করেছিল, যে একটা ঘড়ি নিয়ে দেখেছিল যে দোলকটা যে তার সময় কিন্তু 2 মিনিট 30 সেকেন্ড ধীর ছিল, আস্তে চলছিল। এবং স্যার আইজ্যাক নিউটন 16 বছর পরে মাধ্যাকর্ষণ শক্তি যখন আবিষ্কার করেন তখন তিনি বলেন মাধ্যাকর্ষণ শক্তি কোন অঞ্চলে বেশি থাকবে, সেখানে কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরু কেতে বেশি থাকবে এবং সেই জায়গাটাতে নিরক্ষীয় অঞ্চলে কম থাকবে। এই জন্য এখানে কিন্তু কিছুটা অংশ ফোলা এবং এর কিন্তু শক্তির প্রভাব অল্প কম থাকে। নাম্বার 4-এ কি আছে? কোনো একটি নির্দিষ্ট নক্ষত্রকে লক্ষ্য করে নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে 111 কিলোমিটার এগোলে নক্ষত্রটিকে 1 ডিগ্রি সরতে দেখা যায়, কিন্তু এর বিপরীত অবস্থায় অর্থাৎ মেরুবিন্দুর দিকে 111 কিমি এগোলে তাকে 1 ডিগ্রি কম সরতে দেখা যায়। এর কারণ হলো পৃথিবীর মরু অঞ্চলের আকার নিরক্ষীয় অঞ্চলের থেকে কম গোলাকার। এখন তুমি ধরো এখানে তুমি অবস্থান করো, আমরা কোথায় থাকি? ভারতবর্ষে। এখান থেকে যদি আমি 111 কিলোমিটার উত্তরে বা দক্ষিণে যাই তাহলে কি হবে? তার নক্ষত্র আমরা যে এখান থেকে দেখব সেটা হচ্ছে 1 ডিগ্রি সরতে। আবার যদি আমরা বিন্দু থেকে 111 কিলোমিটার যদি এগোই তাহলে কি হবে? 1 ডিগ্রির কম সরতে দেখা যাবে। তাহলে মানে কি, এই যে জায়গাটা আমি যদি পূর্ব পশ্চিমে যাই তাহলে এই জায়গাটা 1 ডিগ্রি পুরো, আর যদি আমরা উত্তর দক্ষিণে যাই তাহলে এখানে 1 ডিগ্রি একটু কম। মানে কি, এই মাঝখানে অঞ্চলটা বেশি আর এই অঞ্চলটা কম। এরপরে দেখো 5 নম্বরে কি আছে? 1837 সালে ফ্রান্সের রয়্যাল একাডেমি অফ সায়েন্স পৃথিবীর প্রকৃত আকৃতি নির্ধারণ করতে বিষুবরেখা অঞ্চল থেকে মরু অঞ্চল পর্যন্ত 3টি স্থান নির্বাচন করেছিলেন। একটা কুইটো 0 ডিগ্রিতে, প্যারিস 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং নেপল্যান্ডের 66 ডিগ্রি উত্তর অক্ষাংশ। পৃথিবীর পরিধি জুড়ে একটি নির্দিষ্ট পরিমাণ চাপের দৈর্ঘ্যর পরিমাপ করা হয়। এই 3টি স্থানের মধ্যেই কুয়েটার চাপ দৈর্ঘ্য সবচেয়ে কম, যেখানে ল্যাপল্যান্ডের চাপ অনেক বেশি। এটি প্রমাণ করে যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আকারের সর্বোচ্চ বক্রতা রয়েছে, যা বোঝা যায় যে এই অঞ্চলটি তুলনামূলকভাবে স্ফীত হয়েছে এবং পৃথিবীর আকার ধীরে ধীরে মেরুগুলির দিকে সমতল হয়ে যাচ্ছে। মানে কি হয়েছিল? যে 1837 সালে প্যারিসের রয়্যাল একাডেমি কি করেছিল? যে তারা কি করেছিল? প্রথমে হচ্ছে 0 ডিগ্রি কুয়েটো, 0 ডিগ্রি মানে যে নিরক্ষরেখার উপরে, কিয়োটোর উপরে, তারপর 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 66 ডিগ্রি উত্তর অক্ষাংশে কি রেখেছিল? যে তারা দেখেছিল যে এই 3টি স্থানের চাপ কতটা। তখন দেখা যায় যে এই নিরক্ষীয় অঞ্চলে যে চাপটা ছিল সেটার থেকে এই যে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশ কিন্তু বেশি ছিল আর এখানে কিন্তু কম ছিল, এখানে প্যারিসে ছিল মাঝারি। তাহলে এর থেকেই বোঝা যায় যে চাপ যখন এখানে কম সেখানে কিন্তু তোমরা কি হবে? স্ফীত। তাহলে আমরা কি বলতে পারি? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন বা জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো। প্রাচীনকালে পৃথিবীর আকার কমলা লেবুর আকারের মতন বলে মনে করা হতো। পৃথিবীর আকৃতির অভিজ্ঞত গোলকের হিসাবে প্রমাণিত হওয়ার পরে পৃথিবীর আকার অন্য কোনো বস্তুর সঙ্গে তুলনা করা হয় না। মহাকাশ থেকে অর্জিত পৃথিবীর বিভিন্ন গবেষণা এবং ফটোগুলোকে সাবধানতার সাথে বিচার করে দেখা গেছে যে পরীক্ষা করেও দেখা গেছে যে পৃথিবীর অভিজ্ঞত গোলকের আকৃতি হলেও মহাদেশ এবং মহাসাগরের তলদেশে বিভিন্ন অংশে মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের মধ্যে অংশ 8 মিটার বেশি স্ফীত এবং উত্তর গোলার্ধে 8 মিটার বসা। আবার উত্তর মেরু 20 কিলোমিটার স্ফীত, আবার দক্ষিণ মেরুতে 20 কিলোমিটার কিন্তু চাপা আমরা কিন্তু দেখতে পাই।
এবার যদি আমরা সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতি তুলনা করি তাহলে কি হবে? মহাকাশে সম্বন্ধীয় পরীক্ষা নিরীক্ষা এবং মহাকাশ থেকে তোলা সৌরজগতের গ্রহগুলি বিচার ও অধ্যয়ন করার পরে জানা যায় যে পৃথিবীর আকৃতি কার মতন? পৃথিবীর মতোই সৌরজগতের অন্যান্য গ্রহগুলির আকৃতির অভিগত গোলকের মতোই। যদিও সৌরজগতের অন্যান্য গ্রহর রূপ পৃথিবীর মতোই, তবুও প্রতিটি গ্রহের আকার, আয়তন, পৃষ্ঠের ক্ষেত্রফল, বলয়ের সংখ্যা বিভিন্ন প্রকৃতির হয় এবং পৃথিবীর সাপেক্ষে সৌরজগতের অন্যান্য গ্রহগুলি এই সম্পর্কিত তুলনামূলক আলোচনা নিচের সারণীতে দেওয়া হলো। বুধ হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং বৃহস্পতি হলো বৃহত্তম। এটি লক্ষণীয় যে পৃথিবীর কিন্তু শুক্র গ্রহর আকারের সমান এবং শনি ও বৃহস্পতি গ্রহেরও কিছু মিল রয়েছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সবই পৃথিবীর চেয়ে অনেক বড়, তাই এই গ্রহগুলো রাক্ষসে গ্রহ বলা হয়। বৃহস্পতি পৃথিবীর আকার প্রায় পৃথিবীর চেয়ে প্রায় 1321 গুণ কিন্তু বড়। উপগ্রহের সংখ্যার দিক থেকেও বৃহস্পতি অবশ্য পৃথিবীর থেকে বেশ এগিয়ে। তাহলে তোমরা দেখো যে যদি আমি সৌরমণ্ডলের কথা চিন্তা করি এবং সৌরজগতে যদি কখনো চলে যাই, তখন আমরা কি দেখব? যে বিভিন্ন রকমের 9টা গ্রহ আছে আমাদের, 8টা গ্রহ, 9টা গ্রহ আগে ছিল, প্লুটো তো এখন নেই। আচ্ছা, তো সেখানে আমরা দেখতে পাই যে পৃথিবীর থেকে অনেক বড় বড় গ্রহ, যেমন বৃহস্পতি, শনি, এরা রাক্ষসে গ্রহে বলেও পরিচিত হয়। তার জন্য আমরা বৃহস্পতিকেও গুরুদেব বলে থাকি। তো সেগুলো গ্রহ আমরা দেখি, সেগুলোর আয়তন কিন্তু অনেক বড়। তাহলে বোঝা গেল আজকে এই পৃথিবীর কীরকম পৃথিবীর যে জিওড গ্রহ সেটা তোমরা আজকে বুঝতে পারলে। নেক্সট দিন আমি সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে তো আজকে তুলনাও হয়ে গেল, তারপরে মানুষ কেন এই গ্রহেই বসবাস করে এটা কিন্তু আমি পরের দিন আলোচনা করব। পৃথিবী যে স্বকীয় অবস্থান হওয়ার কারণটা কি সেটা। ধন্যবাদ।